নমস্কার। ছোট গল্পের সন্ধানের ইউটিউব চ্যানেলে নিয়ে চলে এলাম আবার একটা নতুন জায়গার ট্রাভেল ব্লগ। আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা এয়ারপোর্টে। পার্থ মানে আমার বন্ধু পার্থ, যাদের সাথে নর্মালি আমরা ট্রিপ করি, আসবে, ওদের জন্য ওয়েট করছি। বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি চেক ইন করে আমরা পৌঁছে গেলাম একেবারে ভেতরে। চলুন যাওয়া যাক। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমরা এবারে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করছি, যেটা হচ্ছে বালি। আমাদের এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি এখন। গেট নাম্বার 8-এ আমাদের প্লেন দিয়েছে। সো এখন আমরা ওয়েটিং করছি, আমরা 6 জন মিলে। তো দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে, দেখা যাক কি হয়, সবই এপিসোডে দেখতে পাবেন। আমাদের এখানে সবাই বসে আছে, আপাতত আমরা এখানে রেস্ট নিচ্ছি। একটুখানি কিছু টিফিন করে নিয়েছি। সুপ্রীতিদা যাচ্ছে আমাদের সাথে, ট্যুর ম্যানেজার। তো আমাদের 12টা 40-এ ফ্লাইট। এখন মোটামুটি আমরা ওয়েট করছি, 11টা 40-এ আমাদের ইন হবে MH185। আমাদের বোর্ডিং শুরু হবে। আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে গেট নাম্বার 8। চলো, আমরা আবার চলছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। আমরা বোর্ডিং এ উদ্দেশ্যে এগোচ্ছি। ঘড়িতে সময় 12টা 5 মিনিট। অলরেডি 23 তারিখ। আমরা ট্রেনে ঢুকছি। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করা থাকলে করে ফেলুন তাড়াতাড়ি। পৌঁছে গেলাম কুয়ালালামপুর। স্থানীয় সময় 7টা 20। ভারতীয় সময়ের থেকে প্রায় 2.5 ঘন্টা এগিয়ে রয়েছে কুয়ালালামপুর। একটা ইম্পর্টেন্ট টিপস দিই, আপনারা যদি বালি যান তাহলে কুয়ালালামপুর বা ভায়া ব্যাংকক হয়ে আপনাদের যেতে হবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন একই এয়ারলাইন্স থেকে টিকিট কাটতে। নেক্সট ফ্লাইট MH715। চললাম কানেক্টিং এরিয়ার দিকে। এখন আমরা এয়ারপোর্ট ট্রান্সফার করছি। এয়ারপোর্ট ট্রান্সফার হচ্ছে থ্রু ট্রেন। এরকম দুবাইতে দেখেছিলাম। আবার এখান থেকে ইয়ে করে আমরা এখন যাচ্ছি C14-এ। এখানে গেটের আগেই রয়েছে সিকিউরিটি চেক। সেই সিকিউরিটি চেক করে আমরা এই ওয়েটিং এরিয়াতে বসে রইলাম। আমাদের পরের ফ্লাইট অ্যারাউন্ড 9টা। তারপরে আমরা এগোবো সেই ফ্লাইটের উদ্দেশ্যে। সকালের নরম রোদ্দুরকে গায়ে মেখে আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় ফ্লাইটের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই ফ্লাইটের খাবার দাবার আমাদের খুব একটা ভালো লাগেনি। আপনারা যদি মিল বুক করেন, ননভেজ হিন্দু মিল বুক করবেন, আদারওয়াইজ ঠিক মতো খেতে পারবেন না। আর এখান থেকে এই ফ্লাইটের বাঁদিকে বা ডান দিকে বসলে জানলা থেকে ঠিক ফ্লাইট ল্যান্ডিং করার আগের মুহূর্তে যে সুন্দর দৃশ্য দেখতে পাবেন, তার আলাদা ভিডিও দিয়ে দিলাম ওপরের লিঙ্কে, দেখবেন। আশা করি আশাহত হবেন না। খুব সুন্দর সেই দৃশ্যপট। আর এই দেখতে দেখতেই কখন যে 3 ঘন্টা কেটে গেল
বুঝতেই পারলাম না। ডেনপাসার এয়ারপোর্টে নেমেও আপনি অন অ্যারাইভাল ভিসা করতে পারেন। তার কাউন্টার রয়েছে পিছনের দিকটায়। আর আমাদের যেহেতু ভিসা অলরেডি করা ছিল, আমরা পৌঁছে গেলাম এই সাইডের লাইনের দিকে। এখানে বেশ কিছুক্ষণ টাইম লাগলো, প্রায় 1.5 ঘন্টা মতো। এরপর লাগেজ নিয়ে আমরা বেরিয়ে এলাম বাইরের দিকে। এখানে আপনারা পাবেন সিম কার্ডের দোকান। যদিও আমরা ইন্ডিয়া থেকেই ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করে নিয়ে এসেছিলাম, সেটাই আমাদের বেটার মনে হয়েছিল। এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতেই আমাদের জন্য আমাদের ট্রাভেল এজেন্ট গাড়ি এবং ফুলসহ অভ্যর্থনা জানালো আমাদের পুরো গ্রুপকে। আর এখানের একটা বৈশিষ্ট্য দেখলাম, এখানে গাড়ি এবং মানে লোকজন একটা গাড়িতে যাবে, আর লাগেজের জন্য আর একটা গাড়ি নির্দিষ্ট রইল। সেই লাগেজ নিয়ে সেই গাড়ি চলে গেল আমাদের হোটেলের গন্তব্যে। ইনি হলেন মিস্টার দানা, যিনি আমাদের পুরো ট্রিপের লোকাল গাইড ছিলেন। উনি সমস্ত কিছুর ব্যবস্থাপনা করতেন। আর আমরা যখন বেরোলাম ঘড়িতে সময় প্রায় 2টো। তো আমাদের যাওয়ার প্রোগ্রাম হলো, প্রথমে লাঞ্চ একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া হবে, তারপরে আমরা ডাইরেক্টলি চলে যাব উবুদের হোটেলে। দুর্দান্ত সুন্দর লাঞ্চ খেয়ে প্রায় 2 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেলাম উবুদের হোটেলে। রিসর্টটার নাম বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার আগুন রিসর্ট উবুদ। উবুদ শহরটির নামটা এসছে প্রাচীন শব্দ উবাদ থেকে, যার অর্থ হলো ওষুধ। শুরুর দিকে এই এলাকায় অনেক ঔষধি গাছপালা ছিল এবং এই সংস্কৃতিকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এই শহর। আমরা এখন চলে এসেছি আমাদের রুম নাম্বার 1225-এ। চলুন একটু রুম ট্যুর করিয়ে দিই। সুন্দর রুমে এত সুন্দর একটা লম্বা আয়না ছিল, 2টো বেড আর একটা বেড গুনগুনের জন্য ব্যবস্থা করে দিয়ে গেল। সুন্দর আলোকসজ্জা, সাজ সরঞ্জাম সমস্ত কিছুই ছিল। সব থেকে সুন্দর আকর্ষণ হলো এই বারান্দাটা। এই বারান্দা থেকে অ্যাকচুয়ালি আপনি দেখতে পাবেন রিসর্টের এই ডাবল ডেকার সুইমিং পুলটা। এত সুন্দর সুইমিং পুল, কিন্তু টাইমের অভাবে সেরকম ভাবে আমরা এনজয় করতে পারিনি। তবে রিসর্টের সৌন্দর্য এক কথায় অতুলনীয়। মেয়ের সব থেকে ভালো লেগেছে এই বাথরুমের বাথটাব। এই প্রথমবার কোথাও এই সুন্দর জিনিসটি পেয়েছিল, তাই বেশ এনজয় করেছে ব্যাপারটা। সন্ধ্যায় যাওয়া হলো উবুদ প্যালেসে। সেখানে দেখা হবে লেগং ডান্সও। কিন্তু যাওয়ার পথে এতটাই জ্যাম, আমরা প্যালেস পর্যন্ত গাড়িতে যেতে পারলাম না। এই 200-300 মিটার আগে আমাদের নেমে পড়তে হলো এবং আমরা হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম প্যালেসে। সেখানে টিকিট কেটে আপনি ভেতরে ঢুকবেন। বসার জায়গা কিছু চেয়ার রয়েছে, বাকিটা মোটামুটি মাটিতেই আপনাকে বসতে হবে। তবে এই 2 ঘন্টার শোটা বেশ বোরিংই লেগেছিল আমাদের। এই লেগং নৃত্য হলো ইন্দোনেশিয়া বালি দ্বীপের একটি অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী রাজকীয় নৃত্যশৈলী।
এই নাচ মূলত তার সূক্ষ্ম শারীরিক ভঙ্গি, আঙুলের নিখুঁত চালনা, জটিল পায়ের কাজ এবং অত্যন্ত অভিব্যক্তিপূর্ণ চোখের জাদুকরী চাহনির জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই নৃত্য শুধু রাজপরিবারের বিনোদনের জন্যই পরিবেশন করা হতো। লেগ মানে নমনীয়, আর গং মানে এই দুধারে যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন সেই বাদ্যযন্ত্রকে বলা হতো গং, সেই থেকেই লেগং। এরপর রাতের ডিনারে আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্ট গণেশা। এটাও একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। খাবারে ছিল নান, রুটি, রাইস, দু রকমের সবজি, ডাল আর একটা ফিশের আইটেম ছিল, কিন্তু সেটা খুব একটা ভালো না লাগায় আমরা বলাতে আমাদের জন্য চিকেনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আর শেষ পাতে ছিল গরম গরম গোলাপ জামুন। সুন্দর রাত্রিরে আহার সেরে আমরা ফিরে গেলাম হোটেলে। কেমন লাগলো আমাদের বালি ভ্রমণের প্রথম পর্ব জানাবেন কমেন্টে। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট জুড়ে যান, কারণ পরের পর্ব আসবে শিগগিরই। বালি ভ্রমণের এই পুরো আইটিনারি আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে, আর এই হোটেল কিভাবে বুক করবেন সেই সমস্ত চলে আসবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।